করতেছো ওই খাবারটাকে ও ভেঙে চুরে একটা শরীরের উপযোগী শক্তিতে পরিণত করবে, যেটা তোমার শরীর চেনে সেই অনুযায়ী তৈরি করবে। এটা কাজ হচ্ছে লিভারের। আচ্ছা, এই একটা কাজ গেল। আর কি কাজ আছে লিভারের বলো দেখি? আর কি কাজ আছে? ঢুকে পারো বিনা নির্দিতে ঢুকে পারো। হ্যাঁ, আর কি কাজ আছে বলো? ভিটামিন স্টোরেজ করে। আচ্ছা, ভিটামিন স্টোরেজ করে, ফাইন। আর কি কাজ আছে? আচ্ছা, বাই প্রোডাকশন করে, ফাইন। বাই প্রোডাকশন করে, একটা হচ্ছে বাই প্রোডাকশন। আচ্ছা, ওরা আগে বললো হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে মেটাবলিজম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে স্টোরেজ অফ ভিটামিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে সিনথেটিক কিছু ফাংশন আছে। সিনথেটিক ফাংশন বলতে পারবা কি কি আছে? সিনথেটিক ফাংশন, সিনথেটিক ফাংশনের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে তোমার ও অ্যালবুমিন সিনথেসিস করে। মানে আমাদের যে প্লাজমা প্রোটিন সেটা সিনথেসিস করে হচ্ছে যে তোমার এই অ্যালবুমিনটা কিন্তু কে সিনথেসিস করে? লিভার, মনে থাকবে। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে যেটা, এটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভ ফর্মে পরিণত করে হচ্ছে যে লিভার, ঠিক আছে? আচ্ছা, আর কি করে? আর হচ্ছে যে তোমার ভিটামিন ডি আছে না, আমাদের চামড়ার নিচে হচ্ছে যে সূর্যের আলো পড়লে ওখানে হচ্ছে যে 125 হাইড্রোক্সিকলিক ক্যালসিফেরলে পরিণত হয় হচ্ছে যে লিভার। এরপর এটা যেখান থেকে যায় হচ্ছে যে কিডনিতে, এখানে লিভার সেল হচ্ছে 25 হাইড্রোক্সিকলিক ক্যালসিফেরলে পরিণত হয়। এরপর এখান থেকে যায় কিডনিতে, কিডনিতে যাওয়ার পর 125 হাইড্রোক্সিকলিক ক্যালসিফেরল ভিটামিন ডি বা অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। কথা বুঝতে পারছো? তো ওদিকে আজকে যাবো হচ্ছে যে আমরা লিভারের দিকে কথাবার্তা বলবো। এখন এই যে তোমার হচ্ছে যে লিভারে যে হচ্ছে এই যে ফাংশনগুলো, হ্যাঁ, তোমার হচ্ছে যে তুমি যখন খাবার খাও প্রথমে স্টোমাকে যাবে, তারপরে যাবে হচ্ছে যে ডিউডিনাম, তারপরে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে তোমার হচ্ছে যে খাবারের যেটা সারাংশ, সেটা আসলে তোমার হচ্ছে যে পোর্টাল ভেইনের মাধ্যমে, বুঝতে পারছো? পোর্টাল ভেইনের মাধ্যমে তোমার হচ্ছে যে লিভারে পৌঁছাবে। এই যে লিভারে পৌঁছাবে, হ্যাঁ, পোর্টাল ভেইন দিয়ে লিভারে আসবে, পোর্টাল ভেইন দিয়ে লিভারে আসবে। এই পোর্টাল ভেইনের আবার আরেকটা শাখা তোমার চলে গেছে হচ্ছে স্প্লিনে, আর এই শাখাটা তোমার হচ্ছে যে ধরো ইন্টেস্টাইনের সাথে যুক্ত। তাহলে তুমি যে খাবারগুলো খাচ্ছ সেইগুলো সারাংশ তোমার এই পোর্টাল ভেইন দিয়ে তোমার হচ্ছে লিভারে আসবে। এবারে লিভারে এসে কি হলো? লিভারে এসে তোমার হচ্ছে যে লিভারের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে তোমার হচ্ছে যে ওই খাবারটা গেল, যার পরে এবার এখান থেকে আবার একটা ভেইন উৎপত্তি হয়, সেই ভেইনের নাম হচ্ছে হেপাটিক ভেইন। এই হেপাটিক ভেইন দিয়ে ওটা হচ্ছে যে ড্রেন করে তোমার হচ্ছে যে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করার পর ইনফেরিয়র ভেনা কাভা তোমার হচ্ছে হার্টের মধ্যে চলে যায়, হার্টের রাইটের জেমে ড্রেন করে। জাস্ট এতটুকুই হচ্ছে যে নরমাল ফিজিওলজি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে পাথওয়ে। এখন তোমার হচ্ছে যে এই যে আমার লিভারের হচ্ছে যে একটা হচ্ছে যে তোমার হেপাটিক, আর একটা হচ্ছে যে তোমার কোলিস্ট্যাটিক। জিনিসটা কি? কোলিস্ট্যাটিক। একটা হচ্ছে হেপাটিক আর একটা হচ্ছে কোলিস্ট্যাটিক। তোমার এই যে এত সময় যে বললাম যে তোমার হচ্ছে যে মেটাবলিজম, তারপরে তোমার হচ্ছে যে সিনথেটিক ফাংশন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ভিটামিন স্টোরেজ, এইগুলো সব তোমার হচ্ছে যে একটা হেপাটোসাইটের মধ্যে হয়। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে যে হেপাটিক, ঠিক আছে? আর এই হেপাটোসাইটগুলোকে কেন্দ্র করে জালের মতো একটা নেটওয়ার্ক আছে, জালের মতো একটা নেটওয়ার্ক আছে প্রতিটা হেপাটোসাইটকে কেন্দ্র করে, ঠিক আছে? আচ্ছা, সেখানে তোমার সূক্ষ্ম সূক্ষ্ম কৈশিক জালিকা বা হচ্ছে রক্তনালী আছে, যেগুলোকে আমরা বলবো হচ্ছে যে তোমার বিলিয়ারি ট্র্যাক্ট। এই বিলিয়ারি ট্র্যাক্টে হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি বায়োল সিনথেসিস হয়, ঠিক আছে? এইজন্য এইটাকে আমরা বলবো যে কোলিস্ট্যাটিক পার্ট। তার মানে লিভারের দুইটা পার্ট, একটা হচ্ছে হেপাটিক পার্ট আর একটা কোলিস্ট্যাটিক পার্ট। হেপাটিক পার্টটা সিনথেটিক ফাংশনের জন্য দায়ী, আর কোলিস্ট্যাটিক ফাংশনটা হচ্ছে যে তোমার ওই যে বিলিয়ারি ট্র্যাক্টে সিনথেসিস হয় সেখানে তোমার দায়ী। কথা বুঝতে পারছো? এখন এখানে যে তোমার বাইলগুলো সিনথেসিস হয় কিন্তু তোমার হেপাটোসাইটের মধ্যে, কিন্তু এরা তোমার হচ্ছে সার্কুলেশন করে ওই যে হচ্ছে বিলিয়ারি অ্যাপারেটাস যারা আছে, বিলিয়ারি অ্যাপারেটাসের মধ্যে কি আছে? ওই যে বাইল ডাক্টিউল আছে, তারপরে হচ্ছে যে রাইট এন্ড লেফট কমন হেপাটিক ডাক্ট আছে, তারপরে হচ্ছে যে তোমার সিস্টিক ডাক্ট আছে, এরপরে হচ্ছে যে বাইল ডাক্ট দিয়ে তোমার হচ্ছে যে এই বাইলটা তোমার হচ্ছে ডিওডেনামের ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে ওপেন হয়। এর কাজ কি? কাজ হচ্ছে খাদ্য হজমে সহযোগিতা করে। মানে ফ্যাটি যে খাবারগুলো তুমি খাও সেগুলো বাইল হচ্ছে যে তোমার হজম করতে সহযোগিতা করে। কথা বুঝতে পারছো? তার মানে আমার হচ্ছে যে বাইরের কাজ হচ্ছে খাদ্য হজমে সহযোগিতা করা, আর তোমার হচ্ছে যে যেটা হেপাটোসাইট যেটা, এটা হচ্ছে তোমার সিনথেটিক ফাংশন আর কি জন্য যায়। এতটুকু তো বুঝতে পারছো? তাহলে আচ্ছা, এই ছবিটা আমরা এবার বুঝতে পারলাম। এবার আমাদের হচ্ছে হেপাটোসাইট, হ্যাঁ, এই হেপাটোসাইটে যদি কোনো ইনজুরি হয়, কোনো কারণে যদি আঘাত লাগে, কোনো কারণে যদি ভাইরাল ইনফেকশন হয়, তাহলে হেপাটোসাইট আক্রান্ত হয়। এই হেপাটোসাইট যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এএলটি বা এএসটি নামের যে দুটি এনজাইম সে দুটো রেজ করবে, আইদার এএলটি অথবা হচ্ছে যে এএসটি। এটাকে আমরা আগে বলতাম হচ্ছে এসজিপিটি আর এসজিওটি। আচ্ছা, তার মানে কারো যদি হচ্ছে শুধুমাত্র এএলটি এএসটি রেজ করে, তার মানে বুঝতে পারলাম হেপাটোসাইট ইনজুরি। কথা ক্লিয়ার? এবার আরেকটা আমি অপশন বলছিলাম যে আরেকটা পার্ট আছে কিন্তু সেটার নাম কি? কোলিস্ট্যাটিক পার্ট।
কোলিস্ট্যাটিক পার্ট মানে হচ্ছে যে যেখানে তোমার হচ্ছে বাইল ফ্লো হয়, ওই যে সেই ক্যানালিগুলো হয়, যে এই যে তোমার হচ্ছে তারের মতো সূক্ষ্ম হচ্ছে যে রক্তনালীগুলো আছে ওগুলো, এইগুলোতে যদি কোনো প্রকার ইনজুরি হয় তাহলে এখান থেকে তোমার দুইটি এনজাইম আসে, একটা নাম হচ্ছে ALP, একটা হচ্ছে GGT। কথা বুঝতে পারছো? জি স্যার। নাকি বুঝতে পারো না? জি স্যার। আচ্ছা, কথা বুঝতে পারছো। এবার ধরো একটা রোগী তোমার হচ্ছে যে জন্ডিস নিয়ে আসছে, তার SGPT সত্তর সামান্য একটু বাড়ছে, আর হচ্ছে যে তোমার ALT বাড়ছে হচ্ছে যে ধরো আর একটু সামান্য বাড়ছে, ধরো 65, কিন্তু তোমার সিরাম ALP তুমি পাইছো হচ্ছে যে 100, ধরো নরমাল হচ্ছে সিরাম ALP ধরো 200, তুমি পাইছো হচ্ছে সিরাম ALP তার 1200। আচ্ছা বলো তো এইটা কি হেপাটিক পিকচার নাকি কোলিস্ট্যাটিক? কোলিস্ট্যাটিক পিকচার। তার মানে কিন্তু এটা বাইল ডাক্টে কোথাও সমস্যা আছে। কথা বুঝতে পারছো? যে কোনো একটা বাইল ডাক্ট, সেটা এমন হতে পারে যে তোমার বাইল ডাক্টে হলে সমস্যা হতে পারে, তোমার কমন বাইল ডাক্টের সমস্যা হতে পারে, হেপাটিক বাইল ডাক্টের সমস্যা হতে পারে, সিস্টিক ডাক্টের সমস্যা হতে পারে, ইভেন তোমার হচ্ছে যে পলিরিথিয়াসিস। সোজা বাংলা কথা হচ্ছে বাইল এবং হচ্ছে তার যে ডাক্টের যে সমস্যা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে হবে যে ALP অথবা GGT। আর যদি আমরা হচ্ছে হেপাটোসাইট কোনো কারণে ইনজুরি হয়েছে কিনা সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে SGPT অথবা SGOT বা ALT ST। এটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন? আচ্ছা, লিভারের আরো একটা কাজ আছে। লিভারের একটা কাজ কি? লিভারের কাজ হচ্ছে তোমার RBC কি চিরদিন বাঁচে নাকি একটা সাইকেল আছে? সাইকেল আছে। আচ্ছা, কয়দিন বাঁচবে? 120 দিন। 120 দিন পরে RBC টা কি হবে বলো তো? RBC টা ভেঙে যাবে। ভেঙে যেয়ে কি হবে? এটা হচ্ছে যে RBC এর মধ্যে কি থাকে? তোমার বাইরে একটা সেল মেমব্রেন থাকে, ভিতরে একটা হিমোগ্লোবিন থাকে। এই হিমটারে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে যে এটাকে পাবা হচ্ছে যে তোমার কি হিমোগ্লোবিন। আচ্ছা, একটা হচ্ছে যে হিম আর একটা গ্লোবিন। এই গ্লোবিনটা হচ্ছে যে একটা প্রোটিন যেটা আবার তোমার হচ্ছে যে রক্তের মধ্যে চলে যাবে, আর হিমটাকে যদি তুমি ভাঙো তুমি পাবা হচ্ছে যে আয়রন। ঠিক আছে? তা এই আয়রনটা আবার হচ্ছে পরবর্তীতে ইউটিলাইজ হবে, আর হচ্ছে যে তোমার বাদবাকি অংশটা ভেঙে গিয়ে তোমার হচ্ছে যে একটা সময় এটা তৈরি হবে যে তোমার বিলিভার্ডিনে। মেলা বড় লম্বা কথা, আমি তাদেরকে যাইলাম না, ওগুলো আমার লাগবে না। বিলিভার্ডিনে পরিণত হবে, বিলিভার্ডিন এক সময় বিলিরুবিনে পরিণত হবে। হ্যাঁ, এই বিলিরুবিনটা নরমালি তোমার হচ্ছে যে হেপাটোসাইট থেকে আসে। হেপাটোসাইট থেকে আসে। হ্যাঁ, হেপাটোসাইট বা স্প্লিন, এই দুইটা জায়গা থেকে বিলিরুবিনটা আসে, মানে যেখানে রক্তটা বেশি ভাঙে। মেইনলি ভাঙে তোমার হচ্ছে যে স্প্লিনে, নট হেপাটোসাইট। মেইনলি যদি একটা জায়গায় ভাঙে তাহলে সেটাকে আমরা বলবো সার্ভিস ভেঙে যায় তোমার স্প্লিন। তাহলে স্প্লিন থেকে তোমার তৈরি হয় অ্যাকচুয়ালি বিলিরুবিন, বিলিভার্ডিন। হ্যাঁ, এবার এই যে বিলিরুবিনটা তৈরি হলো, এই বিলিরুবিনটার নাম হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিন। কারণ হচ্ছে যে এটা তোমার হচ্ছে যে লিপিড সলিউবল, নট ইন ওয়াটার সলিউবল। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে যে ওয়াটার ইনসলিউবল। ওয়াটার ইনসলিউবল। আচ্ছা, ওয়াটার ইনসলিউবল, এটার নাম হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বা ইনডিরেক্ট বিলিরুবিন। কথা বুঝছো? এবার এই আনকনজুগেটেড অথবা ইনডিরেক্ট অথবা হচ্ছে যে ওয়াটার ইনসলিউবল মানে হচ্ছে যে লিপিড সলিউবল। লিপিড সলিউবল এই বিলিরুবিনটা তোমার কি করবে? হেপাটোসাইট নিয়ে নেবে। এই যে আমাদের হেপাটোসাইট আছে, এটা মনে করো হেপাটোসাইট। এই হেপাটোসাইটের মধ্যে ঢুকবে, ঢোকার পরে এখানে একটা এনজাইম আছে UDP গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। UDP গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এই কি করে? তোমার হচ্ছে যে এই বিলিরুবিনটাকে তোমার হচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করে। কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করে। তারপরে কি হয়? এই কনজুগেটেড বিলিরুবিনটা আলটিমেটলি তোমার হচ্ছে যে এই ডিউওডেনামে চলে আসে বাইল ডাক্টের মাধ্যমে, এবং সেখানে তোমার হচ্ছে যে প্রস্রাবের সাথে যায় যেটা, সেটার নাম সরি স্টুলের সাথে যেটা যায় সেটার নাম হচ্ছে স্টার্কোবিলিনোজেন। হ্যাঁ, স্টার্কোবিলিনোজেন। এই যে তোমার হচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিন যেটা আসলো সেটা যখন তোমার গার্ডের ব্যাকটেরিয়ার সাথে মিশে যায় তখন সেটার নাম হয় স্টার্কোবিলিনোজেন। এটা তোমার স্টুলের সাথে পাস করে, এবং এই জন্য তোমার স্টুলের কালার সাধারণত আমাদের যে পেল না, আমাদের কি কালার হয়? হলুদ, ইয়েলোইশ কালার হয়। এই তোমার হচ্ছে স্টার্কোবিলিনোজেনের জন্য। হ্যাঁ, আরেকটা অংশ তোমার এই স্টার্কোবিলিনোজেন সেটা আবার গাট থেকে অ্যাবজর্পশন হয়ে কিডনি থেকে বের হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে যে ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন। কিন্তু এই দুইটাই দেখো, দুইটাই কিন্তু তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি কার প্রোডাক্ট? প্রোডাক্ট কিন্তু তোমার হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন প্রোডাক্ট। কথা বুঝতে পারছো? কথা বুঝছো নাকি বুঝছো না? এখন একটা রোগী আসে তোমার কাছে হচ্ছে জন্ডিস আছে, সে পায়খানা করতেছে সাদা সাদা, কোনো প্রকার হচ্ছে যে হলুদ পায়খানা করতেছে না। বলো তো কি ঘটনা ঘটছে এখানে? কনজুগেটেড বিলিরুবিন কমে গেছে স্যার। কনজুগেটেড বিলিরুবিন কমে গেছে। কনজুগেটেড বিলিরুবিনটা তো বন্ধ হয়ে গেছে, এইজন্য সে সাদা পায়খানা করতেছে, হলুদ পায়খানা করতেছে না। তার মানে বন্ধ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তোমার এই যে রাইট আর লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, এখানে সিস্টিক ডাক্ট, এর কোনো একটা জায়গা হয়তো অবস্ট্রাকশন আছে। তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিস তার। বুঝছো নাকি বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ঠিক আছে। তার মানে কোনো রোগী যদি তোমার কাছে হচ্ছে যে জন্ডিস নিয়ে আসে এবং তার যদি তুমি দেখো যে হচ্ছে যে পেল স্টুল আছে, মানে হচ্ছে সাদাটে পায়খানা,
তার মানে বুঝতে হবে যে তার হচ্ছে যে আসলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়তো রাইট অ্যান্ড লেফট কমন হেপাটিক ডাক্ট অথবা হচ্ছে যে কমন হেপাটিক ডাক্ট অথবা সিস্টিক ডাক্ট কোনো একটা জায়গাতে অপারেশন মানে ইয়ে আছে অবস্ট্রাকশন আছে বা পাথর আছে এটাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার যে একটা রোগী তোমার কাছে জন্ডিস নিয়ে আসছে, এবার তুমি কি করবা? জন্ডিস একটা লক্ষণ, নট এ ডিজিজ। তোমাকে চিন্তা করতে হবে যে আসলে জন্ডিসটা কি। জন্ডিস মানে কি? সিরাম বিলিরুবিন রেজ করছে, সিরাম বিলিরুবিন রেজ করছে। এখন কি বিলিরুবিন রেজ করছে সেটা আমরা পরীক্ষা করে জানবো যে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারবেন? আচ্ছা এখন যদি আমি বলি যে হচ্ছে যে ডিরেক্ট বিলিরুবিন যদি বাড়ে তার মানে কি বলো তো? ডিরেক্ট বিলিরুবিনটা বাড়ার মানে কি? মানে হচ্ছে আরবিসি বেশি ডিরেক্ট ডাউন হচ্ছে। এটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারো না? আরবিসি বেশি ভাঙতেছে। হ্যাঁ, কারণ কি? তোমার সিরাম বিলিরুবিনের উৎস কি আগে সেটা বলো। আরবিসি ভাঙবে। আরবিসি ভাঙবে, তার মানে হচ্ছে যে সিরাম বিলিরুবিন তৈরি হবে। আর আরবিসি থেকে কি তৈরি হবে? ডিরেক্ট না ইনডিরেক্ট? ডিরেক্ট বিলিরুবিন। তো ইনডিরেক্ট বিলিরুবিন হয়। ইনডিরেক্ট, সো ইনডিরেক্ট বিলিরুবিন তৈরি হবে স্যার। আর এটা হচ্ছে যে ডিরেক্ট। এখন তোমার হচ্ছে যে কারো যদি ইনডিরেক্ট বিলিরুবিনটা বা আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যায়, তার মানে কিন্তু আমাকে বুঝতে হবে যে হচ্ছে যে তোমার বেসিক্যালি তার হচ্ছে আরবিসি বেশি ডিস্ট্রাকশন হচ্ছে। বেশি ডিস্ট্রাকশন হচ্ছে বলে তার ইনডিরেক্ট বিলিরুবিনটা বেশি বাড়তেছে। বাড়তেছে। কথা বুঝতে পারছো? এখন বুঝছি। আচ্ছা এখন কথা হচ্ছে যদি আরবিসি বেশি ডিস্ট্রাকশন হয় তাহলে কি আমার তোমার ডিরেক্ট বিলিরুবিন যেটা সেটা কি বাড়তে পারে না স্যার? এখানে ডিরেক্ট বিলিরুবিন আছে আমার, তাহলে এটা কি আমার বাড়তে পারে কি পারে না? পারে স্যার। আচ্ছা এই ডিরেক্ট বিলিরুবিনের উৎস কোথায় বলো তো? ইনডাইরেক্ট থেকে। ইনডাইরেক্ট থেকে আসবে। এখন তোমার হচ্ছে যে এইটা ধরো আগে 10টা প্রোডাকশন হইতো, এবার আরবিসি বেশি করে বানাতেছে, তাহলে প্রোডাকশন হয়ে গেল ধরো 20টা, তাহলে আমার ইনডিরেক্টটা বাড়লো। এবার 10টা থেকে যে ডিরেক্ট বিলিরুবিন আসবে, এবার 20টা ইনডিরেক্ট বিলিরুবিন থেকে আরো বেশি আসবে না? তাহলে তোমার ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটা কিন্তু বাড়বে। আচ্ছা ফাইন, এতটুকু বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আচ্ছা এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা পরের স্টেপে চলে যাব। সেটা হচ্ছে তোমার 3টা পসিবিলিটি তৈরি হতে পারে কারো যদি জন্ডিস বাড়ে। কি পসিবিলিটি? 3টা পসিবিলিটি। আচ্ছা 3টা পসিবিলিটি কি? এক নম্বরে তার হচ্ছে যে তোমার ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট দুইটাই বাড়তে পারে। ঠিক আছে? ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট বাড়বে। 2 নাম্বার কথা, এই যে তোমার ডিরেক্ট বা ইনডিরেক্ট বাড়লো, এটা কি আসলে লিভারের দোষ? এই যে যদি তার হচ্ছে যে ইনডিরেক্টটা বেড়ে যায়, এটা কি লিভারের দোষ? লিভারের তো দোষ না, দোষ তো ব্লাডের। দোষ তো ব্লাডের, ফাইন। কালপ্রিট হচ্ছে ব্লাড। তাহলে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম কি পাবা তুমি? নরমাল। আচ্ছা এই ক্ষেত্রে তুমি কি পাবা বলো তো? তুমি যদি হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট করো, এলএফটি যদি পাও, সেটা কি পাবা? নরমাল। নরমাল, ফাইন। তাহলে হচ্ছে যে আমার একটা জিনিস বাড়লো, ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট, আল্ট্রাসোনোগ্রাম নরমাল, লিভার ফাংশন নরমাল। আচ্ছা তাহলে আমার ডিডি কি আসবে? ডিডি আসবে দুইটা। একটা হতে পারে ডিরেক্টও বাড়তে পারে, আর একটা হতে পারে ইনডিরেক্টও বাড়তে পারে। যেকোনো একটা হতে পারে, তাই তো? আচ্ছা যদি আমার হচ্ছে যে ইনডিরেক্টটা বাড়ে, তাহলে এইটা ডিডি হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি আমার যেটা বলি সেটা হচ্ছে যে ডুবিন জনসন বা রটর, একটা রোগ আছে ডুবিন জনসন বা রটর। আর যদি ডিরেক্টটা আমার বাড়ে শুধু, তাহলে হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে যে তোমার হচ্ছে যে ডিরেক্টের সোর্স যেহেতু ইনডাইরেক্ট থেকে আসছে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে ইনডাইরেক্ট তো বাড়বে, তারপরে হচ্ছে ডিরেক্টটা বাড়বে, তাই তো? আচ্ছা তাহলে আমি যদি দেখি যে হচ্ছে যে ডিরেক্টটা বাড়ছে, তার মানে বুঝতে হবে যে আমার ইনডাইরেক্টও কিছু বাড়ছে। এই ডিরেক্টটা যদি বাড়ে তখন যেটা কি করতে হবে আমাদের? হেমোলাইসিস ওয়ার্কআপ, মানে কোনো কারণে তার হেমোলাইটিক অ্যানিমিয়া আসছে, বুঝতে পারছো? তখন আমাকে হেমোলাইটিক অ্যানিমিয়া এক্সক্লুড করতে হবে। সেটা কুমস টেস্টের মাধ্যমে আমরা করব। তাহলে এতটুকু পাথওয়ে তুমি বুঝতে পারছো? সোজা বাংলা কথা হচ্ছে আমরা যদি কারো জন্ডিস বেশি পাই তখন আমরা সিরাম বিলিরুবিন করাবো, ডিরেক্ট ইনডিরেক্ট করাবো, আল্ট্রাসোনোগ্রাম করাবো, এলএফটি করাবো। যদি আল্ট্রাসোনোগ্রাম এবং এলএফটি নরমাল থাকে, শুধুমাত্র ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই বাড়ে, তখন আমরা হেমোলাইসিস ওয়ার্কআপ করব, অথবা হচ্ছে যে ডুবিন জনসন রটার সিনড্রোম কোনো একটা কিছু আমরা চিন্তা করব। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা এবার দ্বিতীয় পসিবিলিটি যেটা সেটা হচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিনিমিয়া। কনজুগেটেড বিলিরুবিনিমিয়া কনজুগেটেড বিলিরুবিন এবার হচ্ছে যে বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? আচ্ছা কনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে, সাথে কি হইছে তোমার হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম, তোমার হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম বলছে হচ্ছে যে তোমার নরমাল, কিন্তু তার এলএফটি বা এসজিপিটি এটা হচ্ছে যে রেজ করছে, মানে হচ্ছে হেপাটোসাইট ইনজুরি আছে। হেপাটোসাইট ইনজুরি না থাকলে তাহলে আমার এসজিপিটি তো বাড়ার কথা না। জি স্যার। কথা বুঝতে পারছো? হেপাটোসাইট ইনজুরি না থাকলে তো আমার হচ্ছে যে এসজিপিটি বাড়ার কথা না। তার মানে আমার হেপাটোসাইট ইনজুরি আছে। এখন হেপাটোসাইট থাকে কোথায়? লিভারে। তাহলে এটা কি? এটা কি হেপাটিক নাকি পেরিহেপাটিক না পোস্ট হেপাটিক? হেপাটিক। ডেফিনেটলি হেপাটিক। তার মানে এইটা যদি কন্ডিশন তৈরি হয় কারো, তাহলে এটা হচ্ছে তোমার হেপাটিক।
কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার পরের কন্ডিশন হচ্ছে এবারও কনজুগেটেডটা তোমার বাড়বে। এবার তুমি আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে যে অ্যাবনরমাল পাবা, কোথাও না কোথাও হচ্ছে যে ঝামেলা আছে। Obstruction. হ্যাঁ, লিভারে তোমার হচ্ছে যে কোথাও না কোথাও হচ্ছে যে অল্টারেড আছে, হ্যাঁ, লিভার অ্যাবনরমাল। হ্যাঁ, অ্যাবনরমাল। সাথে কি হ্যাঁ, সাথে liver. হচ্ছে যে তোমার biliary ডাক্ট যেটা সেটা হচ্ছে যে তোমার ডাইলেট হয়ে আছে, তার মানে অবস্ট্রাকশন আছে। Obstruction. তার মানে এটি কিন্তু তোমার পোস্ট হেপাটিক। তার মানে এইটা হচ্ছে আমার প্রি হেপাটিক, প্রি-হেপাটিক। এটা হেপাটিক, আর এটা কিন্তু পোস্ট হেপাটিক। কারণ কোনো কনফিউশন আছে? আচ্ছা। কনফিউশন না থাকারই কথা, ঠিক আছে? আচ্ছা তাহলে এতটুকু বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আচ্ছা তাহলে এটা হচ্ছে যে আমাদের তোমার একটা জন্ডিসের ওয়ার্ক। এবার হচ্ছে যে জন্ডিস নানা কারণে হতে পারে। কি কি কারণে হতে পারে জন্ডিস? এক নাম্বার কারণ সেটা হচ্ছে যে কোনো প্রকার যদি ভাইরাল কোনো ইনফেকশন হয় তাহলে তোমার হচ্ছে যে জন্ডিস হতে পারে। হেপাটাইটিস বি আছে, সি আছে, এইচআইভি আছে, ডেঙ্গু আছে, এছাড়াও যে কোনো ভাইরাল ইনফেকশনে তোমার হচ্ছে যে এই তোমার জন্ডিসটা ডেভেলপ করতে পারে। জিপিটি রেজ করবে এবং আলটিমেটলি তোমার হচ্ছে যে যদি কারো জিপিটি রেজ করে কখনো, তাহলে আলটিমেটলি তার হচ্ছে যে বিলিরুবিনটা তোমার হচ্ছে যে কখনো কখনো বেড়ে যাবে, কারণ বিলিরুবিনটা তোমার একটা অ্যাকুইট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, এটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা এখন তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে এই যে জন্ডিসটা আসলো আমার কাছে, তার কারণ হচ্ছে যে একটা ভাইরাল ইনফেকশন গেল। দুই নাম্বার কি কারণ? দুই নাম্বার কারণ সেটা হচ্ছে যে NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটা। তিন নাম্বার কি কারণ? তিন নাম্বার কারণ সেটা তোমার হচ্ছে যে অটোইমিউন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস। আচ্ছা এখন তোমার হচ্ছে যে এসজিপিটি দিয়ে আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে যে এটা কি কারণে তোমার হচ্ছে যে ইনজুরি হয়েছে, সেটার একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কারো যদি এসজিপিটি লেভেল নরমালি তোমার হচ্ছে 45 এর নিচে থাকবে, এটা হচ্ছে 45 এর নিচে থাকাটা হচ্ছে যে নরমাল, বিলো 45, ঠিক আছে? এখন কারো যদি তোমার হচ্ছে যে মডারেট ট্রেস করে, মানে তোমার হচ্ছে যে ধরো 100 এর মধ্যে যদি থাকে, 100 এর মধ্যে ধরো 45 থেকে 100 এর মধ্যে যদি কারো জিপিটি থাকে, তাহলে জেনারেলি তুমি চিন্তা করবা যে হচ্ছে যে এখানে হয়তো বা ক্রনিক হেপাটাইটিস বি অথবা সি, হেপা বি প্লাস সি, ঠিক আছে? যদি কারো এমন হয় যে হচ্ছে যে তোমার 100 থেকে বেশি কিন্তু তোমার হচ্ছে যে 300 থেকে কম, তাহলে কি হতে পারে? তাহলে এটার কারণ হচ্ছে যে তোমার NAFLD অথবা অটোইমিউন হেপাটাইটিস। আর কারো যদি 300 এর বেশি হয় তাহলে আমরা কি চিন্তা করব? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডিউ টু বিআরসি, অ্যাকিউট ডিউ টু বিআরসি। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা তাহলে এসজিপিটি দিয়ে কিন্তু আমরা নির্ধারণ করে ফেলতেছি যে এইটা কি আমার হচ্ছে যে অ্যাকিউট লিভার ইনজুরি নাকি ক্রনিক লিভার ইনজুরি নাকি হচ্ছে যে অন্য কিছু। বুঝতে পারছো? আচ্ছা এবার তোমার হচ্ছে যে সিএলডি কালকে পড়াবো। আজকে একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে হেপাটাইটিস বি সেরোলজি, হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজি, এলওজিআই। হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজি কি? হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজি হচ্ছে মানে যে তোমরা দেখো না যে মাথা ঘোরানো কিছু জিনিসপত্র আমরা সবসময় প্রেসক্রাইব করি, প্রথমে যেটা করি সেটা হচ্ছে এসবিএসএজি, এটা তো দেখে দেখে অভ্যস্ত। এরপরে দেখবা যে হচ্ছে যে এসসিবি, তারপরে কি? তারপরে তোমার হচ্ছে যে NTSBCIGM, NTSBCIGG, NTSBS, আরেকটা কি SBE অ্যান্টিজেন, NTSB অ্যান্টিজেন। আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো কি আসলে? এটা কোশ্চেন না যে প্রায় হচ্ছে যে আমাদেরকে লিখতে দেখো যে হচ্ছে যে এই পরীক্ষা দাও, এই পরীক্ষা দাও, এটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে যে তোমার একটা হেপাটিস যে তোমার বি ভাইরাস আছে তার হচ্ছে যে একটা কি অবস্থা আছে সেটা ডিটারমিনেশনের একটা পদ্ধতি। কি পদ্ধতি সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে আমাদের হেপাটাইটিস হতে পারে বি সি এ বি সি ডি ই দিয়ে, ঠিক আছে? এ বি সি ডি ই, তার মধ্যে এ আর ই ফিকো ওরাল আমাদের শরীরের, হ্যাঁ, আর বাকিগুলা তোমার হচ্ছে যে বি সি ডি, এইটা তোমার হচ্ছে যে যাই হচ্ছে যে আইদার সেক্সুয়াল অথবা ব্লাড ট্রান্সফিউশন অথবা তোমার হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে যারা হচ্ছে যে ট্রান্সপ্লাসেন্টাল এর কারণেও যেতে পারে আর কি, মানে মা থেকে বাচ্চা দেহেও যেতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা তার মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? বি না সি? কারো কোনো ধারণা আছে বি খারাপ না সি খারাপ? স্যার সি খারাপ। সি খারাপ কারণ হচ্ছে সি ভ্যাকসিনেশন নাই, কার্সিনোমা। ঠিক আছে? সি কোনো ভ্যাকসিন কার্সিনোমা দুটোই করে, বিও করে সিও করে, কিন্তু বি খারাপ বি সি খারাপ। সি খারাপ এই কারণে যে তোমার সি এর কোনো ভ্যাকসিনেশন নাই, তুমি চাইলে এটা প্রিভেন্ট করতে পারবে না, কিন্তু বি চাইলে তুমি হচ্ছে যে প্রিভেন্ট করতে পারবা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি আমি কম্পারেটিভলি রোগের কথা চিন্তা করি তাহলে বি খারাপ না সি খারাপ? তার এর মধ্যে আবার হচ্ছে যে বি খারাপ, কারণ কি? বি হচ্ছে যে সবচেয়ে বেশি ক্রোনিসিটির দিকে যায়, সি হচ্ছে ক্রোনিসিটি করে না।
ক্রনিসিটি মানে হচ্ছে 6 মাসের পরে যদি কারো লাইফ লং ইনফেকশন থাকে তখন সেটাকে আমরা ক্রনিসিটি বলি, যেটা বি ভাইরাসের আছে, যেখান থেকে তোমার লিভার খারাপ হয়ে সিএলডি ডেভেলপ করতে পারে। এই যে আমাদের হচ্ছে যে আজকে যারা আমার সাথে রাউন্ড দিচ্ছ লাস্টের ওয়ার্ডের হচ্ছে যে এই মেল ওয়ার্ডের লাস্টের রুমের একেবারে লাস্টের বেডের যে পেশেন্ট আছে ওটা কিন্তু হেপাটাইটিস ক্রনিক বি ভাইরাস রিলেটেড সিএলডি। কথা বুঝতে পারছো? এখন ও যদি হচ্ছে যে যথাসময়ে ও রোগটা ডায়াগনোসিস করতে পারতো, যদি হচ্ছে যে ভ্যাকসিন নিতে পারতো এবং হচ্ছে যে আলটিমেট ওষুধ যদি খেতে পারতো, তাহলে কিন্তু আজকে ওর এই দশা হইতো না, অন্তত বেঁচে যেত। কিন্তু এখন কিন্তু আসলে হচ্ছে যে ওর জন্য আসলে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। এই জন্য হেপাটাইটিস বি খুব খারাপ রোগ। আমাদের সবাইকে যারা যারা ভ্যাকসিনেটেড তোমরা না, প্রত্যেকেই হচ্ছে যে ভ্যাকসিনেটেড থাকার চেষ্টা করবে অলওয়েজ। এবং কেউ যদি হচ্ছে যে গত 5 বছরের আগে হচ্ছে যে ভ্যাকসিনেটেড করো, তার হচ্ছে যে অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাস টাইটার দেখে, অ্যান্টিবডি টাইটার দেখে, তারপরে হচ্ছে যদি এটা 10 এর নিচে কম হয় তাহলে অবশ্যই আরেকটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন আরেকটা নেওয়া উচিত, যদি কারো বুস্টার ডোজ নেওয়া 5 বছরের বেশি থাকে। আচ্ছা, এবার আমরা আসলে সেরোলজি যেটা করছিলাম সেটা একটু করি। সেটা হচ্ছে এইটা ধরো একটা তোমার হচ্ছে যে বি ভাইরাস, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই বি ভাইরাসের বাইরে তোমার হচ্ছে যে এইটাকে আমরা বলি হচ্ছে সারফেস অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন এটা হচ্ছে নিজের একটা হচ্ছে যে আবরণ, ওই বি ভাইরাসের একটা আবরণ, এটার নাম হচ্ছে সারফেস অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেন। আচ্ছা, আর এই যে ভিতরে যেটা থাকে এইটাকে আমরা বলি হচ্ছে যে কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন, ঠিক আছে? এটা তো বি ভাইরাসের কাঠামো বলতেছি আমি। আরেকটা অ্যান্টিজেন থাকে এই সারফেস অ্যান্টিজেন আর কোর অ্যান্টিজেন এর মাঝখানে, এটাকে বলি আমরা হচ্ছে এনভেলাপ অ্যান্টিজেন। এনভেলাপ অ্যান্টিজেন। এখন অ্যান্টিজেন মানে কি বলো তো? অ্যান্টিজেন মানে কিন্তু তোমার হচ্ছে যে ফরেন ম্যাটেরিয়াল, ঠিক আছে? যেটা আমাদের শরীরে ফরেন, সেটা কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্টিজেন। এরপরে আমাদের কোনো এই ফরেন ম্যাটেরিয়াল, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ইভেন তোমার হচ্ছে যে এই যে সুসার ম্যাটেরিয়াল, তারপরে যে কোনো ইনস্ট্রুমেন্ট, ধরো তোমার গায়ে একটা সুই ফুটে গেল, এটাও কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্টিজেন হতে পারে। ইভেন ধরো হচ্ছে যে যাদের কোল্ড আছে, অ্যালার্জি আছে, যাদের হচ্ছে যে পশমে অ্যালার্জি আছে, ধুলাবালিতে অ্যালার্জি আছে, এই যে ডাস্ট, এগুলোও কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, বুঝছো? এখন এরকম কিন্তু সবাই অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীর এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। কিভাবে নিউট্রালাইজ করে? এর এগেইনস্টে তোমার হচ্ছে যে অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডিটা তোমার হচ্ছে যে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে আলটিমেটলি ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলে। এটা হচ্ছে আমাদের একটা শরীরের মেকানিজম। সমস্ত মেকানিজমে এইভাবে কাজ করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে তোমার হচ্ছে যে সারফেস অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা প্রোডাকশন হবে সেটার নাম হচ্ছে যে NTSBS। এই অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। বুঝছো নাকি? বুঝছি স্যার। আচ্ছা, তোমার ধরো হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে যদি কেউ প্রোডাকশন হয় তার নাম হচ্ছে NTSBS, ঠিক আছে? যদি তোমার কথা বলো না, কোর অ্যান্টিজেনের এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি প্রোডাকশন হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো হচ্ছে যে NTSBC। এই সি মানে কোর, আর এই এস মানে সারফেস, আর এই এনটি মানে অ্যান্টিবডি। অ্যান্টিবডি এগেইনস্ট হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। বুঝছো নাকি? বোঝো না? ক্লিয়ার? আর এইটার এগেইনস্ট যদি কোনো অ্যান্টিবডি প্রোডাকশন হয় তার নাম হচ্ছে যে NTSBE অ্যান্টিজেন। আর এইটা হচ্ছে এনভেলাপ, তার মানে অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি এনভেলাপ অ্যান্টিজেন। বুঝছো নাকি? বোঝো না? আচ্ছা, এবার আমরা হচ্ছে যে পড়াশোনার মধ্যে চলে যাব। সেটা হচ্ছে এইটা মুছে ফেললাম এবার। হ্যাঁ, পড়াশোনার মধ্যে যেটা যাব সেটা হচ্ছে তোমার আমরা জাস্ট তিনটা জিনিস এখন মনে রাখবো। একটা হচ্ছে যে SBS AG, NT SBS AG, আর তোমার হচ্ছে যে NT তোমার হচ্ছে যে SBC AG। আচ্ছা, এখন এই তোমার যে অ্যান্টিবডিটা প্রোডাকশন হবে আমাদের শরীরে, সাধারণত কোনো একটা ইনফেকশন যদি তোমার শরীরে ঢুকে, প্রথম যে অ্যান্টিবডিটা প্রোডাকশন হয় আমাদের শরীরে সেটা নাম হচ্ছে IgM। আর এরপরে যেটা প্রোডাকশন হবে সাবসিকুয়েন্টলি এটাকে বলবো আমরা হচ্ছে যে IgG। বুঝছো? প্রথম 1 মাস থেকে 3 মাসের মধ্যে প্রোডাকশন হবে IgM, এরপরে প্রোডাকশন শুরু হবে তোমার IgG। তার মানে আমার NTSBC AG যেটা, এটা আসলে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে NTSBC IgM, আর একটা কি
এনটি এসবিসি আইজি। এখন পর্যন্ত তোমাদের কাছে জটিলই লাগবে, কিন্তু একটু পরে যখনই আর একটু আগাবো তখন খুব মজা পাবো। মজা পাবো এই অর্থে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে নেচারটা কি, ইনফেকশনটা কিভাবে হয়। সেটা হচ্ছে যখনই তোমার শরীরে কোনো একটা এই যে হেপাটাইটিস বি ঢুকবে, এই ঢোকার মানে হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ। বুঝছো? তার মানে তোমার শরীরের মধ্যে হেপাটাইটিস বি ঢুকে গেল। প্রথম কি ঢুকলো? ঢুকলো সারফেস অ্যান্টিজেন, মানে সারফেস অ্যান্টিজেন পজিটিভ। এবারে দুইটা আউটকাম হতে পারে। এক, তোমার হচ্ছে 90% ক্ষেত্রে আমাদের শরীর এটাকে হচ্ছে যে মেরে ফেলবে, এর এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে। দুই, শরীর আমাদের মারতে পারবে না, তখন কিন্তু এটা হচ্ছে তো কন্টিনিউ থাকবে। কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারবে? জি স্যার। কথা বুঝতে পারছো? জি, স্যার। হয় আমাদের শরীরে থাকবে অথবা আমাদের শরীর মেরে ফেলবে। আমাদের শরীর যদি জিতে যায় তাহলে মেরে ফেলবে, আর আমাদের শরীরের ইমিউনিটি যদি হেরে যায় তাহলে কিন্তু ওটা ক্রনিসিটি ডেভেলপ করবে। বুঝতে পারছো? এবার সেটা 10% ক্ষেত্রে হচ্ছে যে ক্রনিসিটি ডেভেলপ করে। বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে হেপাটাইটিস বি তোমার হচ্ছে যে সারফেস অ্যান্টিজেন যে আমাদের শরীরে ঢুকলো, ঠিক আছে? ঢোকার পরে এবার কি হবে, তোমার হচ্ছে যে শরীর তো চাইবে, শরীর তো এর এগেইনস্ট একটা অ্যান্টিবডি প্রোডাকশন করবে। কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন হবে কখন? কেবলমাত্র তখনই যখন কিনা হচ্ছে যে আমি হেপাটাইটিস বি ভাইরাসকে মারতে পারবো, তখনই আমাদের শরীরে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। বুঝতে পারছো? মানে অ্যান্টিবডি প্রোডাকশন করে মেরে ফেলবে। অ্যান্টিবডি প্রোডাকশন তখনই হবে যখন এটা আমি মারা মেরে যাবে। ফেলবো। কথা বুঝছো? Yes, sir. তার মানে হচ্ছে আমার এইটার এগেইনস্টে যদি আমার হচ্ছে যে এনটি এসবিএস এজি এইটা প্রোডাকশন হবে। তার মানে হচ্ছে আমার যদি কারো হচ্ছে যে অ্যান্টিবডি টু এসবিএস এজি আমি পাই, সেক্ষেত্রে কিন্তু আমি আর এসবিএস এজি পাবো না কখনোই। কারণ হচ্ছে যে এইটা না বললে তো এইটা প্রোডাকশন হবে না। এইটা হচ্ছে এইটার কঙ্কাল। Yes, sir. মনে করো সহজভাবে যে এইটা যদি মারা যায় তাহলে এইটা কঙ্কাল হিসেবে থাকবে হচ্ছে যে ASBSIG কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যদি কারো হচ্ছে যে এসবিএসএজি না পাই, শুধুমাত্র হচ্ছে যে এনটি এসবিএসএজি পাই, তার মানে আমি কি বুঝতে পারবো বলো তো? জীবাণুটা মারা গেছে। আগে ছিল আগে ছিল। সেটা আমাদের শরীর মেরে ফেলছে। ফাইন, এতটুকু বুঝতে পারলেই হবে। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি আমরা। এরপর এটা গেল তোমার সারফেসেরটা, সারফেসের যে অ্যান্টিজেন ছিল তার রিলেটেড কথাবার্তা হচ্ছে যে এবার আমার হচ্ছে যে তোমার এই যে পোরশনটা আছে কোর অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন ঠিক সেম। কোর অ্যান্টিজেনের তোমার হচ্ছে যে যদি আমার হচ্ছে যে আইজিএম এবং আইজিজি প্রোডাকশন যদি আমি পাই, তার মানে আমাকে বুঝতে হবে যে হচ্ছে যে কোর যেটা, সেই কোরের এগেইনস্ট অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার মানে হচ্ছে যে এই রোগীটা তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে হয়তো বা ডাই, মানে হচ্ছে যে মারা যাচ্ছে, না হলে তো অ্যান্টিবডি প্রোডাকশন হবে না। আমি বলছিলাম কি যে এইটার কঙ্কাল হচ্ছে এইটা, ঠিক সেম এইটার কঙ্কাল হচ্ছে এই দুইটা। কথা বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে এটা যদি আমাকে ডাইং বলতে হয়, যে হচ্ছে যে তোমার হচ্ছে যে সারফেস অ্যান্টিজেন যেটা আছে, কোর অ্যান্টিজেন যেটা আছে এসবিসি তোমার হচ্ছে যে এজি, এইটাকে যদি আমাকে মেরে ফেলতে হয়, তার মানে হচ্ছে যে আমাকে এই দুইটা অ্যান্টিবডি থাকতে হবে, এনটি এসবি আইজিএম আর আইজিজি। তার মানে এই দুইটা যদি আমি পাই, তাহলে বুঝতে হবে যে কোর অ্যান্টিজেন যেটা ছিল সেটা ডাইং, মানে হচ্ছে ভাইরাসটা অ্যাকচুয়ালি মরে যাচ্ছে আগের মতো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। একটা যখন অ্যান্টিজেন ঢুকবে তখন সে সারফেসে গেল, সারফেস 90% ক্ষেত্রে মারি ফেলে, মানে অ্যান্টিবডি তৈরি মেরে ফেলে, তারপর অ্যান্টিবডি তৈরি হয়। আর যে 10% মারতে পারে না সেটাই কি করে ঢুকে স্যার? হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেন জমায় রাখো, আমি পুরোটা পড়া হলে তুমি কোশ্চেন অ্যানসার পেয়ে যাবে। আচ্ছা, এখন এই যে আমার হচ্ছে যে আমি কিন্তু বলছি এটা কিন্তু একটা প্যাকেজ, একটা হেপাটাইটিস বি ভাইরাস একটা প্যাকেজ, যার বাইরে সারফেস অ্যান্টিজেন, ভিতরে হচ্ছে যে ইনভ্যালিড অ্যান্টিজেন, আর একদম ভিতরে হচ্ছে যে কোর অ্যান্টিজেন। আমরা এখানে আলোচনা করছি দুইটা নিয়ে, একটা সারফেস অ্যান্টিজেন আর একটা হচ্ছে কোর অ্যান্টিজেন। তার এগেইনস্টে কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে সেটা বলছি, আমরা ইনভ্যালিড নিয়ে কোনো কথাবার্তা বলবো না, এটা পরে। আচ্ছা, এখন সারফেস অ্যান্টিজেন যদি হচ্ছে যে এগেইনস্টে যদি অ্যান্টিবডি প্রোডাকশন হয়, তার মানে হচ্ছে সে মারা গেছে। ঠিক আছে? ঠিক সেম যদি তোমার কোর অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, তার মানে সে ইজ গোইং টু ডাই অথবা মারা গেছে। এখন প্রথমে প্রোডাকশন হবে আমার আইজিএম, আর তারপরে প্রোডাকশন হবে আইজিজি। এখন এই আইজিজি কবে প্রোডাকশন হবে? আইজিজি প্রোডাকশন হওয়ার মানে হচ্ছে যে 1 থেকে 3 মাস, প্রথম 1 থেকে 3 মাসের মধ্যে আইজিএম প্রোডাকশন হবে। এর পরবর্তীতে তোমার জেনারেলি 6 মাসের পর থেকে তোমার হচ্ছে যে 6 মাসের পর থেকে আইজিজি প্রোডাকশন শুরু হবে। এবং এইটা যখন একবার প্রোডাকশন শুরু হবে, এটা লাইফ লং তোমার এটা পারসিস্ট করবে ব্লাডে। ঠিক আছে? এটা একবার যদি পজিটিভ হয় তাহলে এটা লাইফ লং তোমার হচ্ছে যে পজিটিভ হবে। বুঝছো নাকি বুঝছো না? বুঝতে পারছো? এখন আমাকে একটা কথা বলো, যদি এতটুকু বুঝতে পারো, কারো তুমি হচ্ছে যে পরীক্ষা করলা, পরীক্ষা করে তুমি হচ্ছে যে এসবিএস এজি পজিটিভ পাইলা,
এসবিএস এজি হচ্ছে যে পজিটিভ পাইটা। এখন এই এসবিএস এজি পজিটিভ থেকে এনটি এসবিএস এজি তৈরি হতে কত সময় লাগে জানো? এটা হচ্ছে 6 মাস। এটা হচ্ছে 6 মাস। এবং একবার যখন এনটি এসবিএস এজি পজিটিভ হবে, এটা হচ্ছে যে লাইফ লং পজিটিভ থাকবে। এবং সেম যখন একবার আইজিজি পজিটিভ হবে, এটা কিন্তু তোমার লাইফ লং পজিটিভ থাকবে আইজিজি। তুমি যখনই পরীক্ষা করবা তখনই আইজিজি যদি কারো ইনফেক্টেড থাকে প্রিভিয়াসলি, তাহলে সে আইজিজি লাইফ লং পজিটিভ এবং এনটি এসবিএস এজি লাইফ লং পজিটিভ। ঠিক আছে? তাহলে কেউ যদি আমার হচ্ছে যে এনটি এসবিএস এজি এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে আইজিজি পজিটিভ পাও, তুমি এনটি এসবিএস আইজিজি, তার মানে বুঝতে হবে সে তার হচ্ছে যে প্রিভিয়াস ইনফেকশন, এর আগে ইনফেকশন ছিল, আমাদের শরীর সেটা ওভারকাম করে গেছে। কথা বুঝছো নাকি বুঝছো না? বুঝছো। আচ্ছা, এবার তাহলে আমাদের শরীরে যদি ক্রনিক ইনফেকশন হয়, তাহলে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে যে ক্রনিক ইনফেকশন এটা? ঠিক আছে? ক্রনিক ইনফেকশন আমি তখনই বুঝবো যখনই হচ্ছে যে আমার হচ্ছে যে তোমার এই জিনিসটা যখন প্রোডাকশন হবে না। কারণ এইটা প্রোডাকশন হলে তো তোমার সারফেস অ্যান্টিজেনকে মরে যেতে হবে, তারপর না হচ্ছে যে এনটি এসবিএস এজি প্রোডাকশন হবে। ঠিক আছে? তাহলে যদি ক্রনিক ইনফেকশন হয় আমার, সেক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে যে কেবলমাত্র সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে। ঠিক আছে? আর কি থাকবে? আর থাকবে হচ্ছে যে তোমার এইখানে যদি 3 মাসের মধ্যে আসে, তাহলে আইজিএম এনটিএসবি আইজিএম পজিটিভ থাকবে। আর যদি 6 মাসের পরে আসে, তাহলে আমার এনটিএসবি আইজিজি পজিটিভ থাকবে। কথা বুঝতে পারছো নাকি বুঝো না? নাকি পাস ক্লাসে বুঝছো? আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারো, আর একটু সামনে গেলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে হচ্ছে যে আমি একটা তোমাদের কথা বলবো, তোমাদের ক্লিনিক্যাল সিনারিও দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যদি কারো এসবিএস এজি পজিটিভ থাকে, তার মানে হচ্ছে যে অ্যাক্টিভ ইনফেকশন। তার মানে এই মুহূর্তে তার হচ্ছে শরীরের ভিতর বি ভাইরাস আছে। ঠিক আছে? আচ্ছা, যদি এনটি এসবিএস এজি মানে এটার এগেইনস্ট অ্যান্টিবডি যেটা, সেটা যদি পজিটিভ থাকে এবং এটা একবার পজিটিভ মানে লাইফ লং, এবং কতদিন পর পজিটিভ হবে? আপনার 6 মাস, 6 মাস পরে। টাইম ডিউরেশন খুবই ইম্পর্টেন্ট। এটা 6 মাস পরে পজিটিভ হবে কেবলমাত্র তখনই যদি কিনা আমাদের শরীরে এই এসবিএস এজি কে মেরে ফেলতে পারে। এবং একবার যদি পজিটিভ হয়, এটা লাইফ টাইম পজিটিভ হবে। তাহলে তুমি যদি হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে এনটিএসবিএস এজি পজিটিভ পাও, তার মানে কি? প্রিভিয়াস ইনফেকশন। কথা বুঝতে পারছো? তার মানে একুট ইলনেসে কিন্তু তুমি এটা কখনো এনটিএসবিএস এজি পজিটিভ পাবে না, অলওয়েজ তুমি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা পাবে। কারণ তোমার হচ্ছে যে একুট ইনফেকশনে তোমার অ্যান্টিবডি প্রোডাকশন হবে না। অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার তো শর্ত একটাই, যে এটা মরতে হবে। এটা তো মরে না। বুঝছো আমার কথা? আচ্ছা, গেল এটা। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে যে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। এইটা থাকার মানে হচ্ছে যে তোমার বর্তমানে তোমার হচ্ছে যে ইনফেকশনটা আছে, সেটা হচ্ছে 1 থেকে 3 মাসের মধ্যে আছে, আইজিএম। ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে যে এসবিসি আইজিজি। এটার মানে হচ্ছে যে 6 মাসের বেশি ইনফেকশন। কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো? এদিকে এন্টি হবে না কিছু দেই। এই যে এন্টি হবে, এন্টি। এই এন্টি বসাই দিলাম। এই আইজিজি আর আইজিজি লিখছি তো, এই যে এন্টি লিখে নিয়ে এন্টি বসাই দিলাম। তাহলে এই দুটো যদি পজিটিভ হয়, তাহলে এসবিসি এজি যদি পজিটিভ হয়, তাহলে 1 থেকে 3 মাসের ভিতরে। আর যদি তোমার হচ্ছে যে আইজিজি পজিটিভ হয়, তাহলে হচ্ছে 6 মাসের ভিতরে, 6 মাসের পর। কথা বুঝতে পারছো? তাহলে এবার আমরা আপনাদের হচ্ছে যে একটা সিনারিও বলছি, তোমরা আমাকে ডায়াগনোসিসটা বলবা। সেটা হচ্ছে যে এসবিএস এজি পজিটিভ। আর কি পাইছো? আর পাইলা হচ্ছে যে এনটি এসবিসি আইজিজি, এটা পজিটিভ পাইছো। বলো তো যে এটা আসলে কি? অ্যাক্টিভ ইনফেকশন 6 মাসের বেশি হয়েছে। এক্স্যাক্টলি রাইট, অ্যাক্টিভ ইনফেকশন কিন্তু 6 মাসের বেশি। বুঝছো নাকি বুঝছো না? যে বুঝতে পারবে না হাত তুলবা, কারণ এর থেকে সহজভাবে আমি আর বুঝাইতে পারবো না। আচ্ছা, ফাইন। এরপরে আরেকটা সিনারিও তোমাদেরকে বলি, আরেকটা বলি যে হচ্ছে যে পেশেন্টের তোমার হচ্ছে যে এসবি এনটি এসবিএস পজিটিভ এন্টিটা। ঠিক আছে? এর সাথে পজিটিভ হচ্ছে এনটি এসবিসি আইজিজি, এটা পজিটিভ। বলো তো এটা ডায়াগনোসিস কি? প্রিভিয়াস ইনফেকশন। ফাইন। এটা প্রিভিয়াস ইনফেকশন। এক্স্যাক্টলি রাইট, গেল। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে আমরা ভ্যাকসিন দিই না, ভ্যাকসিন আসলে কি জানো? ভ্যাকসিন আসলে কিছুই না। ভ্যাকসিন আসলে ওই যে তোমার এনটি এসবিএস এজি ছিল, এস ছিল না, এই যে এটা এনটি এসবিএস এজি মানে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এগেইনস্ট যে অ্যান্টিবডিটা প্রোডাকশন হয়, সেই অ্যান্টিবডিটাই কিন্তু হচ্ছে তুমি ভ্যাকসিন আকারে কিনে দিচ্ছ। কথা বুঝতে পারছো? জি স্যার। বুঝছো নাকি বুঝো না? বুঝছি স্যার। এবার তাহলে একটা কোশ্চেন বলো, যে আমি দুইটা সিনারিও বলবো, তুমি দুইটা সিনারিওর অ্যানসার দিবা। একটা হচ্ছে এনটি এসবিএস তোমার হচ্ছে যে এজি,
পেশেন্ট হচ্ছে যে পজিটিভ, আর একটা হচ্ছে এনটি এসবি আইজিজি পজিটিভ, এইটা গেল একটা। আর একটা পেশেন্ট হচ্ছে এনটি এসবিএস এজি অনলি পজিটিভ। এই দুইটা পেশেন্ট, একটা পেশেন্টের এই দুইটা পজিটিভ আসছে, আর একটা পেশেন্টের শুধুমাত্র এনটি এসবিএস এজি পজিটিভ আসছে। এখন একজনে অ্যানসার করবে, কে এটা সাহস করে অ্যানসার করতে পারবে যে দুইটা আসলে কি জিনিস? দাঁড়াও, শাকিল বাদে কেউ একজন দেখে অ্যানসার করতে পারবে না। তার উপরে এটা আচ্ছা শুভ বলো, তুমি বলো শুভ বলো। আগেরটা হচ্ছে প্রিভিয়াস ইনফেকশন আর নিচেরটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। আচ্ছা আবার answer। আচ্ছা ও বলছে আচ্ছা তুমি বসো, তোমার অ্যানসার হয়নি, আমি নিতে পারলাম না। এরপরে হচ্ছে যে কেউ একজন, হ্যাঁ বলো, তুমি বলো। তার উপরে এটা একটি ইনফেকশন আর নিচে ওর সাথে প্রিভিয়াসলি ভ্যাকসিনেশন। আচ্ছা এইটা বলো, এটা কি? এটা এনটি এসবিএস এজি পজিটিভ, আর একটা হচ্ছে যে এনটি এসবি আইজিজি পজিটিভ। এই দুটোই পজিটিভ আসছে, এর মানে কি? আর এটা প্রিভিয়াসলি ভ্যাকসিনেশন। এইটা ছিল কি বলো তো তুমি আমাকে এইটা। আর এটা অ্যাক্টিভ ইনফেকশন আর আচ্ছা প্রিভিয়াস ইনফেকশন। আচ্ছা এটা প্রিভিয়াস ইনফেকশন, এক্স্যাক্টলি রাইট, এটা প্রিভিয়াস ইনফেকশন। আর এইটা কি? ভ্যাকসিনেশন। এটা হচ্ছে ভ্যাকসিনেশন। এখন কথা হচ্ছে স্যার ভ্যাকসিনেশনে একটা পজিটিভ আর একটা তো পজিটিভ না। আরে বাবা, এই জিনিসটার সোর্স কই? এই জিনিসটার সোর্স হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, ও তো আক্রমণের শিকার হয় নাই, সুতরাং এটা ওর আসবে কোন জায়গা থেকে? বুঝছো? এটা তো আসবে তখনই যখন হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সে আক্রান্ত হবে, তারপর না হচ্ছে আইজিজি আইজিজি প্রোডাকশন হবে। তো বেসিক্যালি তো এইটা যখন এটা হচ্ছে প্রিভিয়াস ইনফেকশন, কিন্তু এইটা তো তোমার হচ্ছে ভ্যাকসিনেশন, কারণ এখানে তো আক্রান্ত হয়নি। সুতরাং কেবলমাত্র ভ্যাকসিনেশনই কিন্তু আমরা এনটি এসবিএস এজি যেটা সেটা পাবো পজিটিভ, কারণ এটা ভ্যাকসিনের মাধ্যমে তুমি পুশ করছো। আর যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, ন্যাচারালি ইমিউনাইজেশন হয়ে যায় তাহলে কি এনটি এসবিএস এজি যেটা প্রিভিয়াস আক্রমণের, আর একটা হচ্ছে এনটি এসবি আইজিজি পজিটিভ, এই দুটি পজিটিভ থাকবে। কথা বুঝছো নাকি বুঝো নাই? কারো কোনো কনফিউশন আছে নাকি? নাই, কনফিউশন নাই। আচ্ছা ফাইন। এবার তাহলে হচ্ছে যে এবার আমি হচ্ছে যে একটু বলি যে হচ্ছে যে তুমি আরেকটা সিনারিও তোমাদেরকে দিই, দেখি পারো কিনা। আচ্ছা এসবিএস এজি পজিটিভ, আর হচ্ছে যে এনটি এসবিসি আইজি এম পজিটিভ, এই কথার মানে কি বলো দেখি, শাকিলি বলো। স্যার অ্যাক্টিভ ইনফেকশন, হ্যাঁ অ্যাক্টিভ ইনফেকশন 3 মাসের কম বা 3 মাসের ভিতরে। এক্স্যাক্টলি রাইট, এটা অ্যাক্টিভ ইনফেকশন যেটা 3 মাসের কম। আচ্ছা এবার যদি হচ্ছে যে এইখানে তোমার আইজিএম না লিখে আমি আইজিজি দিতাম, তাহলে বলো তো শাকিল কি হয়েছে? 6 মাসের বেশি, এক্স্যাক্টলি রাইট। অ্যাক্টিভ ইনফেকশন 6 কিন্তু 6 মাসের মাসের বেশি, 6 মাসের বেশি। আচ্ছা ফাইন। আচ্ছা এবার তোমার হচ্ছে যে আরেকটা সিনারিও তোমাদেরকে দিই, তোমার হচ্ছে যে আর কি কোন সিনারিও দেওয়ার দরকার আছে? আরেকটা সিনারিও দেওয়ার দরকার নেই, এতটুকু বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? ঠিক আছে। আর তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যেটা নিয়ে কথা বলি নাই, ই অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন, এইটা হচ্ছে রেপ্লিকেশন, মানে হচ্ছে যে ও যে রিপ্রোডাকশন করছে কিনা হেপাটাইটিস বি ভাইরাস, সেটা দেখি আমরা ই অ্যান্টিজেন দিয়ে। যদি রেপ্লিকেশন হয় তাহলে ই অ্যান্টিজেন পজিটিভ, যদি রেপ্লিকেশন না হয় তাহলে ই অ্যান্টিজেন নেগেটিভ। আচ্ছা এবার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে তোমার যত বি ভাইরাস ইনফেকশন হবে তার 90% স্পন্টেনিয়াসলি কিউর হয়ে যাবে, তার মধ্যে 10% কিন্তু তোমার হচ্ছে ক্রনিসিটি ডেভেলপ করবে। দ্যাট মিন্স হচ্ছে পেশেন্টের হচ্ছে শরীর আর এটা কিউর করতে পারবে না, বুঝতে পারছো? তখন কিন্তু আমাদের হচ্ছে যে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট শুরু করতে হবে। অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট শুরু করার তোমার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে ধরো হচ্ছে যে নট সিএলডি, সিএলডি নাই কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, মানে হেপাটাইটিস বি ভাইরাসের সংখ্যার পরিমাণ তোমার হচ্ছে যে 20,000 এর বেশি, তখন সেটাকে আমরা হচ্ছে যে অ্যান্টিভাইরাল দিব। একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া কি? সিএলডি প্লাস এসবিএসএসি পজিটিভ, এসবিএসএসি পজিটিভ। এরপর তোমার হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ যাই আসুক, ইরেসপেক্টিভ অফ হেপাটাইটিস বি ভাইরাস কাউন্ট, সেটা 20,000 আসুক আর 10,000 আসুক, আমরা হচ্ছে তাকে অ্যান্টিভাইরাল দেব। মানে হচ্ছে যে তার যদি লিভার ইনজুরি হয়ে যায় এবং এসবিএসএসি পজিটিভ থাকে, তখন আমরা হচ্ছে যে অ্যান্টিভাইরাল দেব। আর কাকে দেব? কারণ হচ্ছে যে লিভার ইনজুরি এখনো হয় কিন্তু যার হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ এর পরিমাণ 20,000 এর বেশি, তাকে আমরা হচ্ছে যে অ্যান্টিভাইরাল দেব। বুঝতে পারছো? তাহলে এই দুইটা কন্ডিশনে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল দেব। আমাদের ওয়ার্ডে যে রোগীটা ভর্তি আছে, এই রোগীটা তোমার হচ্ছে যে সিএলডি
এসবিএস এসি পজিটিভ এবং হচ্ছে যে তাহলে তো আমার আর কিছু দেখার দরকার নেই। এসবিএস এসি পজিটিভ প্লাস সিওলি, তার মানে হচ্ছে যে আমার কিন্তু এই ক্রাইটেরিয়ার সাথে মিলে গেছে। তখন কিন্তু আমি তার হচ্ছে যে অ্যান্টিভাইরাল শুরু করব। অ্যান্টিভাইরাল কোনটা দিব আমরা? একটাই মনে রাখবো, সেটার নাম হচ্ছে টেনোফোবির। টেনোফোবির, হ্যাঁ টেনোফোবির। এই টেনোফোবিরটা তোমার হচ্ছে যে টেনোফোবিরের দুইটা ফর্মুলেশন আছে। একটাকে বলছি হচ্ছে যে টেনোফোবির অ্যালফেন্টামিন তোমার হচ্ছে যে ফিউরয়েড সম্ভবত, আর একটা যেটা সেটা হচ্ছে যে টেনোফোবির ডিসোপ্রোপোজল ফিউরয়েড। এটাকে একটার নাম হচ্ছে টাফ, একটার নাম হচ্ছে টিটিএফ। এই টাফের হচ্ছে দাম কম, এটার দাম কম দামি না, টাফের দাম বেশি, সরি টাফের দাম বেশি, এটার বেশি দাম, এটা বেশি দাম 300 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি লাইফ লং। আর টিডিএফ যেটা, এটার দাম কম দাম, এটা হচ্ছে যে আচ্ছা এটা 300, এটা 25, দাম হচ্ছে 25, আর টিডিএফ হচ্ছে যে 300, এটা হচ্ছে যে ওয়ান্স ডেইলি। এই এখন এই রোগীটা হচ্ছে যে গরিব রোগী, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যে টিডিএফ শুরু করছি 300 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এটার কম দাম আর এটা বেশি দাম কেন? কারণ হচ্ছে এটা তোমার রেনাল ইমপেয়ারমেন্টে ব্যবহার করা যায়, কিন্তু টিডিএফ রেনাল ইমপেয়ারমেন্টে ব্যবহার করা যায় না। এইটা হচ্ছে তোমার হেপাটাইটিস বি নিয়ে টোটাল কথাবার্তা। আরো অনেক কথা আছে, বললে সারাদিনও শেষ হবে না, কিন্তু কথা দিয়েছিলাম আধা ঘন্টা করাবো মোটামুটি। স্যার যদি 10,000 এর কম থাকে তখন তো স্যার 10,000 এর যদি কম থাকে এবং যদি তার হচ্ছে যে কোনো লিভার ইনজুরি না থাকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে অ্যান্টিভাইরাল শুরু করব না, আমরা দেখব ওয়েট এন্ড সি, ঠিক আছে। এর পরবর্তীতে প্রতি 6 মাস পর পর সে হচ্ছে যে ফাইব্রো স্ক্যান করাবে লিভারে, করায় দেখবে যে লিভারের কি অবস্থা। যদি লিভারের ফাইব্রো স্ক্যানে দেখা যায় যে কোনো পরিবর্তন আসছে, মানে লিভার খারাপ হয়ে গেছে, সুতরাং আমরা কথা সিএল লিপিড দিকে যাচ্ছে, তখন আমরা হচ্ছে যে শুরু করব। বুঝছো নাকি বুঝো না? জি স্যার বুঝতে পারছি। তা তোমাদের লেভেলে ট্রিটমেন্ট শুরু করাটা ইম্পর্টেন্ট না, তোমাদের লেভেলে ডায়াগনোসিস করতে পারছো, সেটাই হচ্ছে যে ব্যাপার। কথা বুঝছো? তাহলে প্রিভিয়াস ভ্যাকসিনেশনে কিন্তু এনটি এসবিএস এজি কেবলমাত্র পজিটিভ থাকবে, আর যদি প্রিভিয়াস ইনফেকশন হয় তাহলে এনটি এসবিএস এজি প্লাস এনটি এসবিএস আইজিজি পজিটিভ। যদি 3 মাসের মধ্যে হয় এসবিএস এজি প্লাস আইজিএম পজিটিভ। যদি 3 মাসের পরে আসে, মানে 6 মাসের বেশি হয়, তাহলে এসবিএস এজি প্লাস আইজিজি পজিটিভ। শেষ। এর থেকে বেশি কোনো মেসেজের দরকার নেই, বাদ বাকি উপর আলো ভরসা।